আমরা হলাম দ্য লেজি কাপল, আর আমরা চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে। 2024-এর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আমার মেয়ে তেনজিংয়ের মুখে ভাতের উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম পুরী। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সেই গল্পটাই। প্ল্যানটা অনেক দিন আগেই করা হয়েছিল, টিকিটও সেভাবেই কেটে রাখা হয়েছিল। একে একে দিন গুনছিলাম যে কবে আসবে সেই দিনটা, যেদিন ব্যাগপত্তর গুছিয়ে গাড়িতে উঠিয়ে তারপর চড়ব ট্রেনে। এই ভাবতে ভাবতেই দিনটা হঠাৎ করেই চলে আসলো। বাড়ির সকলে খুব উৎসাহিত ছিল, সাথে আমি আর আমার ছোট্ট মেয়ে তেনজিংও। এই তো গল্প করতে করতে সকলে মিলে চড়ে পড়লাম ট্রেনে। বাঙালি মানুষ বাবা, বাঙালি বলে কথা। ট্রেনে উঠবো আর খাওয়া দাওয়া হবে না, সেটা কি হয় নাকি বলুন তো? টিফিন বক্স দেখেই কিন্তু বুঝে গেছেন যে ট্রেনে প্রচুর খাওয়া দাওয়া করেছি। ট্রেনের মধ্যে নিয়ে গিয়েছিলাম ভাজাভুজি, ওই নাগেটস আর কি, ভেজ নাগেটসই নিয়েছিলাম। আর ট্রেনে উঠেছি ঝালমুড়ি খাবো না, সেটা কি হয় নাকি? গল্প আড্ডা এসব করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম কলকাতাতে। কলকাতার একটা গেস্ট হাউসে একবেলা রেস্ট করেছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল পরের দিন দুপুরবেলাতে। ওই বন্দে ভারতেই আমাদের পুরীর জন্য টিকিটটা কাটা হয়েছিল, তাই সকালবেলায় রেস্ট নেওয়ার জন্য একটা রুম আমরা বুক করে নিয়েছিলাম সানি গেস্ট হাউসে। আর তারপর সেখানে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে দুপুরবেলায় এই কলকাতার ঐতিহ্যবাহী হলুদ রঙের ট্যাক্সি করে চলে গিয়েছিলাম স্টেশনে। তেনজিংয়ের তখন সবে মাত্র 7 মাসে পড়েছে। তেনজিং ছিল আমার বাবা মা আরও ঠাকুমার কাছে, মানে আগের ট্যাক্সিতে। এখানে আমি আমার হাজব্যান্ড একসাথে গিয়েছিলাম, আমরা ছিলাম পরের ট্যাক্সিতে। বেশ মজা হয়েছিল কিন্তু, আর ট্যাক্সি ড্রাইভারটাও কিন্তু বেশ ভালো ছিল। গল্প করতে করতে আমাদের নিয়ে গিয়েছিল স্টেশনে, কিন্তু পরে একটু গন্ডগোল হয়ে গেছিল। আমার বাবারা যেহেতু আগের ট্যাক্সিতে ছিল আর আমরা ছিলাম পরের ট্যাক্সিতে, বাবারা আগেই স্টেশনে চলে গিয়েছিল, মানে পৌঁছে গিয়েছিল আর কি। আর আমরা খুঁজে খুঁজে হন্য হয়ে গিয়েছিলাম, সেখানে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল। পরে সেটাকে ফোন করে কথা বলে ওই ব্যাপারটাকে সলভ করে নেওয়া হয়েছিল। কিন্তু ওইটুকু টাইম আমরা একদম হন্যে হয়ে দিশেহারার মতো আমাদের বাড়ির সকলকে খুঁজে বেড়াচ্ছিলাম। আর স্পেশালি ভয় লাগছিল তেনজিংয়ের জন্য, যেহেতু তেনজিং আমাদের সাথে ছিল না, আমার বাবা মায়ের সাথে ছিল। একটু তো টেনশন হয়েই যায় বলুন, যেহেতু ওনারা বয়স্ক মানুষ। আমরা তেনজিংকে নিতেই পারতাম, কিন্তু মা বলল যে না, ও আমাদের কাছেই থাক, তোদের কাছে এত লাগেজ ব্যাগপত্র, তারপর আবার তেনজিংকে কোলে নিয়ে খুব অসুবিধা হয়ে যাবে তোদের। এই করেই ব্যাপারটাকে সলভ হয়ে গেছিলো পরে যদিও। তারপর স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে পৌঁছেই এই বইয়ের দোকানটা দেখলাম, আর বইয়ের দোকান দেখলেই না মনটা কেমন যেন একটু বই কিনি এই সমস্তই করতে থাকে। তারপর ওখানটায় গিয়ে তেনজিংয়ের জন্যই কয়েকটা বই কিনেছিলাম, ওই স্বরবর্ণর যে বইগুলো হয়। তারপর একটা রামায়ণ কিনেছিলাম, মানে ছোটদের রামায়ণ। তারপর একটা মহাভারত, বর্ণপরিচয়, এগুলোই কিনেছিলাম তেনজিংয়ের জন্য। এখানে বই দেখতে দেখতেই বেশ কিছুটা সময় পার হয়ে গিয়েছিল। আমি আর আমার শাশুড়ি মা দুজনেই বই দেখায় এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে কখন ট্রেন চলে আসছে আর তারপর আমাদের ডাকাডাকিও শুরু করে দিয়েছিল, সেটা তো খেয়ালই করিনি। এরপর সুন্দর করে সকলে মিলে ট্রেনে উঠে পড়লাম। এই ট্রেনের জার্নিটা কিন্তু বেশ লম্বা ছিল। স্টেশনে ঢোকার পরে আমার এক কাকু, যিনি হাওড়ায় থাকেন, তিনি আমাদের সাথে দেখা করতে এসেছিল। আর অনেক দিন পরে যেহেতু দেখা সাক্ষাৎ, ওই আবার একটা বাঙালি ফ্যাক্টর, উনি আমাদের জন্য সুন্দর কয়েকটা মিষ্টি নিয়ে এসেছিল, মানে কয়েক রকমের মিষ্টি নিয়ে এসেছিল। সেই মিষ্টি আমার বর তো দেখেই ঝাঁপিয়ে পড়লো। আমরা সকলেই একটা একটা করে খেয়েছিলাম। আর তারপর যেহেতু বন্দে ভারত কিছুক্ষণ পরপরই কিন্তু খাবার দিচ্ছিল, আর খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল। স্ন্যাক্সটা বলবো সব থেকে বেশি ভালো ছিল। পরে যে ভাতটা দিয়েছিল রাত্রিবেলা ডিনারের জন্য, সেটা আমার একদম পছন্দ হয়নি। কলকাতা থেকে আমাদের পুরীতে আসতে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লেগেছিল বন্দে ভারতে। তারপর হোটেল রুমে পৌঁছে লাগেজপত্র রেখে একটু পেট পুজো করে নিয়েছিলাম। আমাদের রুমটা ছিল একদম পুরীর সমুদ্রের কাছাকাছি। একদম জানলা খুললেই মানে কি পর্দাটা সরালেই সুন্দর একটা পুরীর সমুদ্রের ভিউ পাওয়া যেত। এই হলো পরের দিনের সকালবেলার অবস্থা।
আমাদের হোটেলের ঠিক নিচেই এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, সেখানেই আমরা খেতে আসতাম রোজ দিন। আর সামনে থেকে সমুদ্রের একটা ভিউ তো পেয়েই যেতাম। সেটা কিন্তু এই পুরো ট্রিপটার মধ্যে একটা অদ্ভুত ধরনের আনন্দ দিয়েছিল আমাদের। যদিও আমরা পুরীতে খুব একটা বেশি দিন ছিলাম না, 3 দিন আমরা পুরীতে ছিলাম। যেদিন যেদিন পৌঁছেছিলাম সেদিনের রাত, পরের দিনের দিন রাত, আর তার পরের দিন একদিন এক্সট্রা ছিলাম, আর তারপরে আমরা বের হয়ে পড়েছিলাম কোচবিহারের জন্য। যাই হোক, সে সমস্ত কথা পরে। এখন আপাতত আপনারা পুরীর সমুদ্রটাই এনজয় করুন, যেরকম আমি করছিলাম। এখনও দেখে মনে হচ্ছে, ইস, আবার যদি যেতে পারতাম। পুরী কিন্তু এমন একটা জায়গা যেখানে বাঙালির মন বারবার চায় প্রত্যেক বছর একবার করে যেতে। আমাদেরও ঠিক সেরকমই। আর সমুদ্রে এসেছি, সমুদ্রের বালিতে নিজের কিংবা নিজের প্রিয়জনের নাম লিখব না, সেটা কখনো হয় নাকি বলুন তো? এটা কিন্তু আমাদের ছোটোবেলার অভ্যাস কি বলবো, আমাদের বাবা মা সকলেই কিন্তু ওই সমুদ্রের ধারে গিয়ে বালি দেখলেই নিজের পছন্দের মানুষের নামটা লিখতে ভীষণ ভালোবাসেন। পুরীর সমুদ্রটা দেখলে কিন্তু বারবার যখনই দেখি, এই ভিডিওটা তো আমি প্রচুরবার দেখেছি, প্রত্যেকবার আমার আবার যেতে ইচ্ছে করেছে। দীঘা, পুরী আর দার্জিলিং বাঙালিদের কাছে কিন্তু বরাবরের একটা ইমোশন। কি আমি ঠিক বললাম তো? যাই হোক, এবার আসি মেন কথাতে। আমার মেয়ের অন্নপ্রাশন আমি কিন্তু ঠিক করেছিলাম জগন্নাথ ধামেই দেব, ঠিক সেরকমটাই হয়েছিল। যদিও আমি সেই ভিডিওটা করতে পারিনি, কারণ পুরীর মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে আপনি ঢুকতে পারবেন না। আপনাদের ফোন কিংবা ক্যামেরা আপনাদের সাথে যাই থাকুক না কেন, সবটাই আপনাদের আগে জমা করে রাখতে হবে। তাই পুরীর ভেতরে যা যা নিয়মকানুন হয়েছিল, মানে পুরীর মন্দিরের ভেতরে যা যা নিয়মকানুন হয়েছিল, আমরা কিন্তু কিছুই দেখতে পারিনি। এবার আমি আপনাদের পুরো বৃত্তান্তটা খুলে বলি। আমরা কোচবিহার থেকেই ফোন করে একজন পান্ডাকে ধরে নিয়েছিলাম, যার নাম ছিল ভগীদা। যাই হোক, এবার ওনাকে আমরা বলে রেখেছিলাম যে আমার মেয়ের অন্নপ্রাশনটা আমরা ওখানেই দিতে চাই। উনিও সেরকমভাবেই সব ঠিকঠাক করে রেখেছিলেন। যেদিন আমরা পৌঁছেছিলাম তার একদিন পরে মুখে ভাতের এই অনুষ্ঠানের তারিখটা আমরা ঠিক করে নিয়ে গিয়েছিলাম, পঞ্জিকা দেখেই ঠিক করেছিলাম। পরদিন ভোরবেলা উঠে, একদম ভোরবেলা ঠিক 5টা উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপর আমরা গিয়েছিলাম মন্দিরের ভেতরে। ওখানে আমরা সব কিছু জমা করে রেখেছিলাম, জুতো থেকে ফোন থেকে শুরু করে সব কিছু, লেদারের বেল্ট, তারপর ব্যাগ, যা যা কিছু যাবতীয় ছিল সবটা। তারপর আমাদের লাইন করে ঢোকানো হলো মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করিয়ে তারপর আমাদের পান্ডাদের যে রুমটা থাকে সেখানে বসানোর পর আমাদের যে প্রথম বাল্যভোগটা হয় জগন্নাথ দেবের, সেই ভোগটা এনেই পান্ডার যে প্রধান পান্ডা ছিলেন সেখানে উনি এসে, একজন বয়স্ক মতো ভদ্রলোক, উনি তেনজিংকে প্রথম বাল্যভোগটা খাইয়ে দিয়েছিলেন। এই করেই আমাদের মেয়ের শুভ অনুষ্ঠান জগন্নাথ দেবের মন্দিরে বসেই সম্পন্ন হয়েছিল। আর তারপরে আপনারা যারা পুরীতে গিয়েছেন বা জানেন যে পুরীর যে নিয়মকানুন আছে, আপনারা প্রসাদটা কিন্তু আপনাদের যে গেস্ট হাউসে থাকবেন কিংবা হোটেল রুমে থাকবেন, সেখানেই পান্ডারা নিজের দায়িত্বে সেটাকে পৌঁছে দেবে। আমাদেরও ঠিক সেরকমভাবেই ওনারা প্রসাদটা পৌঁছে দিয়েছিলেন, কিন্তু প্রসাদটা আসতে যেহেতু দেরি হবে, তাই আমরা নিজেরাই কিছুটা আয়োজন করেছিলাম তেনজিংয়ের জন্য। যেহেতু নিচেই আমাদের, মানে আমরা যেই হোটেলে ছিলাম তার নিচেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা আগেই বলে রেখেছিলাম যে আমাদের ওই দিন মাছের মাথা, মাছের ঝোল আর একটু ডাল, তার সাথে একটু ভাজাভুজি থাকলে ভালো হয়, আর ভাত, এই একটা থালি রেডি করে দেবেন ওই অন্নপ্রাশনের জন্য। ওনারাও ঠিক সেরকমভাবেই আমাদের জন্য রেডি করে দিয়েছিলেন। তার সাথে আমরা একটা ডাবও আনিয়েছিলাম মিষ্টি, আর একটু মিষ্টি দইও আনিয়ে নিয়েছিলাম। আর সুন্দর করে ও যেই রুমটাতে ছিল, মানে যেই রুমটাতে আর কি অন্নপ্রাশন দেওয়া হয়েছিল, সেই রুমটাতে সুন্দর করে একটু ডেকোরেশনও করে নিয়েছিলাম। আর সাথে কিন্তু আমরা কোনো রকমের রিচুয়াল একদম বাদ দিইনি। যেরকম মাটি ধরতে হয় বা বই ধরতে হয়, বই খাতা সব কিছু আমরা নিয়ে গিয়েছিলাম। প্রথমে তো আমরা খাতা আর পেন্সিল বলতে ওই পেন নিয়েছিলাম, পরে ওই স্টেশন থেকে যে বইগুলো কিনেছিলাম সেগুলোও কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম তেনজিংয়ের সামনে। আর সেগুলোর মধ্যে থেকে তেনজিং তুলেছিল বইটা। যাই হোক, দেখে তো একটু আনন্দই পেয়েছিলাম যে মেয়ে একটু বইটা তুললো।
প্রথমে ওকে এভাবেই অন্নপ্রাশনটা দিয়েছিলাম, একবার নিরামিষভাবে, একবার আমিষ খাওয়ানো হয়েছিল। যেহেতু বাঙালি আমরা, তাই আমিষটাকে শুভ বলেই ধরা হয়, স্পেশালি মাছটাকে তো খুবই শুভ বলে ধরা হয়, তাই মাছও খাইয়ে দেওয়া হয়েছিল সেদিনই। ওর যে দাদু আছে সেই আমার মেয়েকে সুন্দর করে আমিষ ভাতটা খাইয়ে দিয়েছিল। এই দেখুন হোটেল থেকে সুন্দর করে কিন্তু ওনারা ভাতটা দিয়ে দিয়েছিল। আর আমরা আমাদের বাড়ি থেকেই থালা, বাটি, গ্লাস এগুলো সব নিয়ে গিয়েছিলাম। এগুলো যেহেতু নতুন দিতে হয় এই অনুষ্ঠানে, তাই আমরা কিনেই নিয়ে গিয়েছিলাম। হোটেল থেকে আর সেরকমভাবে কোনো জিনিস আমরা বড় করিনি। হোটেল থেকে যেগুলো খাবার এনেছিল সেগুলো সব প্যাকেটে করেই এসেছিল। পরে আমরা সুন্দর করে সেটাকে পাতে বেড়ে তেনজিংয়ের সামনে দিয়েছিলাম খাওয়ার জন্য। তেনজিংয়ের পায়েও আলতা পরিয়ে দিয়েছিলাম। তারপর গায়ে যে হলুদ হয় অন্নপ্রাশনের দিন, আমরা কিন্তু সেই রিচুয়ালগুলোও হোটেল রুমেই করেছিলাম। ভীষণ মজা হয়েছিল। যদিও একদম খুব কম লোক নিয়েই আমরা গিয়েছিলাম, তবুও কম লোক হলেও কি হবে, প্রত্যেকটা রিচুয়াল কিন্তু একদম নিয়ম মতো মানা হয়েছিল। বেচারা তেনজিং প্রথমবার মাছ খেয়ে, মানে প্রথমবার সব কিছু টেস্ট করে এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিল যে ও কোনোটাই বাদ দিচ্ছিল না। ওকে যা যা খাওয়ানো হচ্ছিল ও সুন্দর করে আস্তে আস্তে সবটাই দেখি খাচ্ছিল। কোনো কিছুতেই কান্নাকাটি করছিল না বা খাবে না বা একটু ক্র্যাঙ্কি হওয়া সেরকম একদম কিচ্ছু করছিল না। শুধু তেনজিং কেন, এই পুরীর ট্রিপটাতে আমাদেরও কিন্তু প্রচুর রকমের খাওয়া দাওয়া হয়েছিল। পুরীর যেগুলো যেগুলো ফেমাস ডিশ আমরা কিন্তু সব কিছু ট্রাই করেছিলাম। আমরা যেই হোটেলটাতে ছিলাম সমুদ্রের একদম সামনাসামনি হওয়াতে, মানে সমুদ্র দেখা যায় আর কি, সেটা হওয়াতে আমাদের যে কী সুবিধা হয়েছিল আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেক দিন বিকেলবেলা হতেই মনে হয় যেন একটা মেলা শুরু হয়ে যায় পুরীতে। এই দেখুন, এটা হলো সকালবেলার অবস্থা। মানুষ সকাল হতে না হতেই পুরীর সমুদ্রে চলে আসে স্নান করার জন্য, ওখানে টাইম স্পেন্ড করার জন্য। কিন্তু ফেব্রুয়ারি মাস হলেও কি হবে, ওখানে এত বেশি গরম ছিল আর এত বেশি রোদ ছিল, আমরা তো সকালবেলাতে সমুদ্রের ধারে যেতেই পারিনি। এই যে ভিউটা দেখছেন সেটা কিন্তু আমাদের রুমের থেকে ভিউ। একদম সমুদ্রটা সুন্দর, সারাদিন মন ভরে দেখেছি, যতটা দেখা যায় একদম ততটাই দেখেছি। কারণ ঘুম থেকে উঠে চোখ খোলার থেকে ঘুমানোর আগে চোখ বন্ধ করা পর্যন্ত কিন্তু সমুদ্রকে যেভাবে পারি, যতটা পারি সেভাবেই মনের ভেতরে বন্দি করে নিয়েছিলাম। কারণ আমি জানি হয়তো বা আবার 5 বছর কিংবা 10 বছর পরে আবার পুরী যাওয়া হবে। এই হলো জগন্নাথ দেবের ভোগ। আমি জানি আপনারা সকলেই জানেন যে ভোগ দর্শনেও কিন্তু দুর্ভোগ দূর হয়, তাই ভোগের ভিডিওটা দেব না সেটা কিন্তু কখনোই সম্ভব না। আর আমরা যে ভোগটা পেয়েছিলাম তার মধ্যে কিন্তু প্রচুর কিছু ছিল। আর আমার ভীষণ পছন্দের মালপোয়াও ছিল। জগন্নাথ দেবের খুব পছন্দের দুটো খাবার হলো ক্ষীর আর মালপোয়া। আমাদের ভাগ্য খুব বেশি ভালো হওয়াতে আমরা কিন্তু দুটো জিনিসই পেয়েছিলাম। ক্ষীরও পেয়েছিলাম, ক্ষীর বলতে ওই রাবড়ি আর কি, রাবড়িটাও পেয়েছিলাম, মালপোয়াটাও পেয়েছিলাম। যদিও ভোগ তো সবগুলোই সুন্দর, সবগুলোই টেস্টি, তবে এই দুটো কিন্তু খুব পছন্দের খাবার আমার। যখন আমি লাস্ট টাইম পুরী গিয়েছিলাম সেই সালটা খুব সম্ভবত 14 কি 15, আর তারপর এবার যখন পুরীতে গেলাম 2024, মানে আপনি বুঝতেই পারছেন পুরীতে যাওয়াটা খুব একটা সহজসাধ্য ব্যাপার নয়। সহজসাধ্য এই কারণেই নয়, হয়তো আপনার কাছে প্রচুর টাকা আছে, প্রচুর সময়ও আছে, কিন্তু যতক্ষণ জগন্নাথ দেব নিজে আপনাকে দেখতে না চাইবে ততক্ষণ কিন্তু আপনি পুরীতে যেতে পারবেন না, এটা কথিত আছে। আর সেটা আমিও মনে প্রাণে কোথাও না কোথাও একটা মানি, যে আপনি প্রচুর জায়গায় বারবার যেতে পারবেন, কিন্তু পুরীতে যতক্ষণ জগন্নাথ দেব না চাইবেন ততক্ষণ আপনি যেতে পারবেন না। পুরীতে যাওয়ার পরে আমার বেশিরভাগ সময়টাই কেটেছিল পুরীর সমুদ্রের ধারে। কারণ পুরীতে যাওয়া আর সমুদ্রে না যাওয়া কিংবা সমুদ্রকে মন প্রাণ ভরে না দেখা, সেটা কিন্তু পরে বাড়িতে এসে একটা আফসোসের জায়গা থেকে যায়, তাই আমি সেটা একদম হতে দিইনি। আর এবার আপনারা যে আশ্রমটা দেখছেন সেটা হলো শঙ্করাচার্যের আশ্রম। আর এখানে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গিয়েছিল, কারণ ও যখন প্রচুর বছর আগে একবার ওর ফ্যামিলির সাথে পুরীতে এসেছিল তখন ওরা এখানেই ছিল, তাই আমাকে ওই স্মৃতিচারণা বলে না, ঠিক সেরকমটাই করতে নিয়ে গিয়েছিল ওর সাথে। দেখে ও নিজেও দেখে অনেকটা বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল।
যাই হোক, তারপর সেখান থেকে বের হয়ে আমরা পুরীর ফেমাস ছানাপোড়া খেয়েছিলাম। সেটা কিন্তু ভীষণ টেস্টি লেগেছে আমার। আর বিকেল হতে না হতেই আমাদের হোটেল রুমে পুরীর মন্দিরের প্রসাদ কিন্তু চলে এসেছে, যেটা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস, আপনারা হয়তো সকলেই জানেন। আর এটার ভিতরে নানান রকমের প্রসাদ থাকে, যেরকম শুকনো খাজা থাকে, তারপর নানান রকমের শুকনো মিষ্টি, সন্দেশ ইত্যাদি ইত্যাদি থাকে। আর ছোট্ট একটা গোলাপি রঙের প্যাকেট থাকে, প্যাকেট বলতে একটা কাপড়ের মধ্যে জোড়ানো পুঁটলি থাকে, সেই পুঁটলির ভেতরে থাকে চাল। সেটা কিন্তু মহাপ্রসাদ। আমরা এসে সেই পুঁটলিটা আমাদের চালের ড্রামের মধ্যেই রেখে দিয়েছিলাম। এই প্রসাদটাও কিন্তু আমাদের পরে পান্ডা এসে দিয়ে গিয়েছিলেন, কিন্তু যখন দিয়েছিলেন তখন আমরা ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম, কারণ আমরা তখন হোটেল থেকে বেরোচ্ছিলাম স্টেশনে যাওয়ার জন্য, কারণ সেদিনই আমাদের ফেরার টিকিট করা ছিল। তাই তাড়াহুড়োর মধ্যে শুধু এই প্যাকেটটা দিয়েই ওই একটু কথাবার্তা বলে আমরা অটোতে উঠে গিয়েছিলাম। আমরা যেই হোটেলটাতে ছিলাম সেখান থেকে পুরী স্টেশনের দূরত্ব কিন্তু খুব একটা বেশি ছিল না, ওই হাতে গোনা 15 থেকে 20 মিনিট। আর যদি একটু ট্রাফিক থাকে তাহলে একটু বেশি সময় লাগবে। আমরা একটু সময় হাতে নিয়েই বের হয়েছিলাম। এক্স্যাক্ট টাইমে এত লাগেজ, তারপর বাচ্চা কাচ্চা নিয়ে একটু অসুবিধা হওয়ার জন্য আমরা আগেই বের হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এই ছিল আমাদের পুরীর গল্প। আমরা আবার আসবো আপনাদের কাছে নতুন একটা ভ্রমণ কাহিনী নিয়ে, নতুন একটা গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য লেজি কাপল। আর হ্যাঁ, আমাদের ব্লগটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন যে ব্লগগুলো কেমন লাগছে। যদি কিছু খারাপ লাগে থাকে তাহলেও জানাবেন, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলেও কিন্তু অবশ্যই জানাবেন।